সবার কমন একটা কোয়েশ্চেন, হরিদাসের মতো একটা প্রতারক কিভাবে গাইবান্ধার পলাশবাড়িতে এত বড় একটা মন্দির দিল অথচ কেউ কোনো প্রতিবাদ করলো না, যেখানে 2,44,000 মানুষের মধ্যে 15 থেকে 16,000 হিন্দু। দেখেন বিষয়টা কি, আমার বাসা কিন্তু ওখানেই এবং আমি নিজেও আসলে জানতাম না যে এখানে এত বড় একটা মন্দির হচ্ছে। হঠাৎ করে আম্মু আমাকে একদিন বলল যে তুমি জানো যে এখানে বিশাল বড় একটা মন্দির হচ্ছে, প্রতিদিন শত শত বাস মাইক্রোভর্তি মানুষ দেখতে যায়। বললাম যে আম্মু এত বড় একটা মন্দির হলো মানে? আমি ভাবতেছি, আম্মুকে বলতেছি যে আম্মু এতগুলো মুসলমান আছে সেখানে এত বড় একটা মন্দির হওয়াটা বিষয়টা কেমন না? আম্মু বলতেছে না, ওই লোকটা অনেক ভালো। আমার আম্মু কিচ্ছু যায় না, শুধু এতটুকু জানে যে হরিদাস লোকটা অনেক ভালো, সে মানুষের জন্য কাজ করে, সে যখনই হিন্দু হোক মুসলমান হোক যেই বিপদে পড়ে তার পাশে সে দাঁড়ায়। এই বিষয়টাকে পুঁজি করেই সে এখানে এত বড় কাজ করেছে। এই যে আপনারা বলেন না যে ওখানকার কোনো মুসলমানকে নেই যে বাধা প্রদান করবে বা তাকে এই বিষয়ে অবহিত করবে বা প্রশাসনের বা আইনের সহায়তা নেবে না। কেন জানেন? গাইবান্ধার পলাশবাড়ি কমরপুরের যে জায়গাটা আছে বা যেখানে মন্দিরটা হচ্ছে সেটা তো অনেক ভেতরে, অনেক গভীরে। এবং গাইবান্ধা পলাশবাড়ি সম্পর্কে বলি যে উত্তরবঙ্গ তো এমনিতে একটা গণ্ড মূর্খের একটা এরিয়া, আর যেখানে এই মন্দিরটা হচ্ছে সেটা তো একদম ভেতরে। ওখানকার মানুষেরা মনে হচ্ছে যে ভ্যান চালিয়ে রুটি রোজ মানে কোনো মতো শুধু বেঁচে থাকে। এদের অবস্থাটা এতটাই খারাপ, মানে নুন আনতে পান্তা ফুরায়, এত একটা অবস্থা। এই লোকগুলোকে যদি আপনি এক কাপ চা খাওয়ান, এই লোকগুলো আজকে যদি বিএনপি সাপোর্টার হয়, এক কাপ চা খাওয়ার পরে এরা আওয়ামী লীগে ভোট দেবে। বুঝতে পারছেন এরা কেমন মুনাফিক টাইপের লোক? এই ফকিনির বাচ্চাগুলো হচ্ছে এমন টাইপের। ওদেরকে ভজেং বুঝিয়ে তোমাদের এটা দেবো ওটা দেবো সহায়তার আশ্বাস দিয়ে ওখানে অনেক মানুষের কাছ থেকে টাকা হাতে নিয়েছে, জমি হাতে নিয়েছে, এমনকি ওর হাত থেকে হিন্দু লোকদের শ্মশানও পর্যন্ত মুক্তি পায়নি। সো এইভাবে সে মন্দিরটা নির্মাণ করছে। এবং এই যে এখন বলেন না যে ভাই বাংলাদেশের মিডিয়াগুলো বা গোয়েন্দা সংস্থাগুলো চুপ করেছিল কিনা, আজকে একটা নিউজ দেখলাম যে ভারত এই বাংলাদেশের সাংবাদিকদের পেছনে প্রতি বছরে 60 থেকে 70 মিলিয়ন ডলার খরচ করে। চিন্তা করা যায় তাহলে কোন সাংবাদিক ভাই কথা বলবে, কোন সাংবাদিক ভারতের বিরুদ্ধে কথা বলবে? বলেন, আপনি বলেন, জানতে পারবেন না। বিষয়টা হচ্ছে এটাই। অর্থাৎ এই হরিদাস, এই প্রতারক ভণ্ড হরিদাসের মেইন ক্যাম্পেইনটা হচ্ছে সে মানুষকে সাহায্যের নামে বিভিন্ন প্রতারণামূলক কাজ করে থাকে। তার প্রজেক্টগুলো হচ্ছে সে সেখানে হাসপাতাল দেবে, সে সেখানে বিভিন্ন মাদ্রাসা, স্কুল বা মেডিকেল কলেজ দেবে, বিভিন্নভাবে এইভাবে আশ্বাস দিয়ে মানুষের সাথে প্রতারণা করে, যার পরিপ্রেক্ষিতে এমন একটা ঘটনা ঘটে গেল। এখন মনে করেন যে মূর্খ বা যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে সে তো আর এই বিষয় জানবে না, কিন্তু যারা সচেতন বা আমরা যারা বাইরে থাকি তারা তো এই বিষয়টা, আমি তো এই তো মনে হয় 1 মাসের মধ্যে বা 1 মাস আগে এই বিষয়টা আমি বুঝতে পারছি যে এই বিষয়টাকে তো এটা তো কখনো চিন্তা করতে পারিনি যে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কতটা হুমকি স্বরূপ। তো মেন বিষয়টা হচ্ছে যে ও হাসিনার আমলে হাসিনার এপিএস বা পিএস হিসাবে বা এডিটিং করে হাসিনার সাথে ছবি দিয়ে সে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতো এবং হাজার হাজার কোটি টাকা সে লোপাট করতো। পরবর্তীতে তাকে র্যাব ধরে। এই যে অন্তর্বর্তীকালীন ইউনূসের আমলে শেষই এর পিছিয়ে যে বিএনপি অথবা জামাতে স্থানীয় নেতৃত্বের হাত রয়েছে। এবং কারণটা কি জানেন? তাকে বের করার কারণটা হচ্ছে এই যে সামনে যে ইলেকশন, এটার কারণে। জামাতও সুবিধা নিছে যেন সংখ্যালঘুর ভোটটা যেন আমি যেন পাই, এই জন্য জামাত তাকে শেডলা দিছে। বিএনপিও মনে করছে বিএনপিকে ভোট দেবে, এই জন্য বিএনপিও তাকে শেডলা দিচ্ছে। কাকে ভোট দিছে যাই না, কিন্তু দিন শেষে যখন জামাত ধরছে। এবং জামাতের এই মুনাফিকটা হচ্ছে লেবু মৌলানা। আশেপাশে কোনো মানুষকে এই বিষয়ে সচেতন করেনি। কত বড় গাদ্দার মুনাফিক দেখেন, দাড়ি টুপিওয়ালা। কি জানতো না যে এটা দেশের সার্বভৌমত্বের জন্য কতটা হুমকি হবে? এটা এদেশের 92% মুসলমানের সাথে এটা গাদ্দারি হবে জানার পরেও এটা করছে শুধুমাত্র সামান্য কয়েকটা ভোটের জন্য। কতটা মুনাফিক, কতটা গাদ্দারেরা। তো এই হচ্ছে বিষয়। এটার জন্যেই আমরা অনেক মানুষ এই বিষয়ে অবহিত নেই। তো এখন তো আপনার বিষয়টা জানলেন যে কী কারণে আমরা বা ওখানকার মানুষেরা কেন প্রতিবাদ করতে পারেনি। তো এখন আপনারা জানলেন, আমরাও জানতে পারলাম। অবশ্যই এই বিষয়ে প্রতিবাদ করতে হবে, মন্দির হবে হোক, কিন্তু অন্য জায়গায়।